তারা কিন্তু বলা যায় যে ওয়ার্ল্ডের অলমোস্ট অল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার যোগ্যতা রাখে। একটু এফোর্ট দেওয়া উচিত যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে। ইউনিভার্সিটির সাথে কাজ ইন্টারভিউ ফেস করতে হয়, ভিসা অ্যাপ্লিকেশন করার পরে ইমিগ্রেশন অফিসারের সাথেও তার ইন্টারভিউ ফেস করতে হয়, ইউকে ভিআই ইন্টারভিউ যেটা আমরা বলে থাকি। বুঝতে পারি যে একটা ইন্টারন্যাশনাল এডুকেশন বা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি একটা স্টুডেন্টসের ক্যারিয়ারে কিভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে। এটা কিন্তু তার ভিসার সাকসেস রেটটাও শুধু বাড়ায় না, তাকে অনেক কম খরচে পড়ার সুযোগও এনে দেয়। অ্যাডমিশন কার্ডে জার্নি টু সাকসেস এপিসোড 3-তে স্বাগতম। আজকে আমাদের প্রোগ্রামে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন হায়ার এডুকেশন অ্যাডভাইজার। দীর্ঘদিনে তার পথ চলা এবং বিদেশে উচ্চশিক্ষায় তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন একজন অভিজ্ঞ পার্সন। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন হাসান মাহমুদ ভাই। আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা এবং বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং অভিজ্ঞতার কথা শুনব। ধন্যবাদ জুলহাস ভাই আমাকে আজকের এই চমৎকার আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রথমে আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, বর্তমানে বাংলাদেশে এই হায়ার এডুকেশন নিয়ে অবস্থাটা কি? উচ্চশিক্ষা একটা অবভিয়াস পার্ট ফর প্যাশনেট অ্যান্ড যে কোনো উচ্চাকাঙ্ক্ষী স্টুডেন্টসদের জন্যই। এই হায়ার এডুকেশন, স্পেশালি ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন, আমাদের অনেকভাবে উপকৃত করে। যেমন বিভিন্ন আপনি প্রতিষ্ঠান বা মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যদি বলেন, বা আমাদের জব সেক্টরেও যদি স্টুডেন্টসরা ফোরকাস্ট করে যে তাদের প্রফেশন তারা কিভাবে ডেভেলপ করবে, প্রফেশনাল লাইফে তারা কিভাবে সফলতা নিয়ে আসবে, তাহলে একটা বিদেশে উচ্চশিক্ষা একটা বড় ভূমিকা রাখে। আপনি দেখবেন ইউনিভার্সিটিতে যারা লেকচারার হিসাবে জয়েন করছেন, কিংবা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় ব্যাংক বা সিমিলার লার্জ কর্পোরেটস, সবখানেই কিছু ফরেন ডিগ্রি হোল্ডার বা ইন্টারন্যাশনাল ডিগ্রি হোল্ডার্স আছে, এবং তারা তাদের উপর কোম্পানির কর্তৃপক্ষেরও একটা এডিশনাল এক্সপেকটেশনও থাকে। আবার তারা ভাইসে ভার্সা একটা ভালো ক্যারিয়ার গ্রোথও এক্সপেক্ট করে, বা তাদের ইউজুয়ালি হয়ে যায়। তো এভাবে আমরা বুঝতে পারি যে একটা ইন্টারন্যাশনাল এডুকেশন বা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি একটা স্টুডেন্টসের ক্যারিয়ারে কিভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে। আচ্ছা, সো এটা অবভিয়াসলি হেল্পফুল। আপনারা কি এই বিষয়টা আপনারা যে এটা যে ইম্পর্টেন্ট, মানে উচ্চশিক্ষা, এখন আমরা দেখি বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে অনেকের মধ্যে এটা প্রবণতাটা আছে যে দেশের বাইরে পড়তে যেতে চায়। এই সংখ্যাটা কেমন আসলে যারা পড়তে যেতে চায়, বা আপনার অভিজ্ঞতায় কি বলে কারা যেতে চায়? ওয়েল, বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী স্টুডেন্টসের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, এবং এটা অতীতেও ছিল, সামনে আরও হবে। মানে এই ট্রেন্ড তাই বলে, এবং এর প্রয়োজনও আছে। যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশে আসতে চায়, দেশেও তারা খুব ভালো করে ক্যারিয়ারে, এটা পরীক্ষিত। এছাড়াও আরও অনেকের আকাঙ্ক্ষা থাকে বিভিন্ন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে স্পেশালি মাইগ্রেট করার, কিংবা বিদেশে সেটেল ডাউন করারও প্ল্যান নিয়ে অনেকে পড়তে যেতে চায়। সেই সংখ্যাটাও কোনো অংশে কম নয়। আপনার পার্সোনাল অভিজ্ঞতা থেকে এই যে স্টুডেন্ট যারা আছেন তাদের আসলে প্রিপারেশনটা কি হওয়া উচিত আপনি মনে করেন যারা যেতে চায়? ধরেন দুই রকম, আপনার কথা যেটা বুঝলাম যে দুই রকম হতে পারে। এক, যারা হচ্ছে দেশের ডিগ্রিটা নিয়ে আবার দেশে ফেরত এসে তারা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা ভালো কোনো অন্য কোনো এর, যেমন অনেক ইউনিভার্সিটিগুলোতে এখন দেখি যে মানে বাইরের ডিগ্রি থাকলে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়। অনেকে এটা করে যে বাইরে থেকে পড়াশোনা করে এসে দেশেই কাজ করে, আবার অনেকেই হচ্ছে সেখানে সেটেল হয়। মানে দুইটা বিষয়। তো আপনি আসলে তাদেরকে, মানে দুইটা ক্যাটাগরিতে কাদেরকে কি পরামর্শ দেবেন যে আসলে তাদের কি প্রিপারেশন হওয়া উচিত? একজন যখন স্বপ্ন দেখে বা একটা প্ল্যান করে যে সে বিদেশে পড়তে যাবে, তার ফিউচার গোল দেশে এসে সুপ্রতিষ্ঠিত হওয়া হোক, কিংবা বিদেশে সেটেল ডাউনই হোক, আলটিমেটলি তার কিছু এলিজিবিলিটি বা অ্যাকসেপ্টেন্সের জন্য তার কিছু গুণাবলী তার তৈরি করে নিতে হবে।
নাম্বার ওয়ান, এটা বিভিন্ন লেভেলে হতে পারে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে হতে পারে। আন্ডার গ্রাজুয়েট লেভেলে কেউ এসএসসি কমপ্লিট করেও যেতে পারে, এসএসসি অর ইকুইভ্যালেন্ট ও লেভেল অর হোয়াট এভার, এইচএসসি বা এ লেভেল ইকুইভ্যালেন্ট কমপ্লিট করেও কেউ যেতে পারে। আবার প্রফেশনালি যারা চিন্তা করে তাদের ক্ষেত্রে দেখা যায় মোস্টলি আন্ডার গ্রাজুয়েট বা ব্যাচেলার্স কমপ্লিট করে তারা হায়ার এডুকেশনে যাওয়ার একটা পরিকল্পনা করে। সেক্ষেত্রে প্রথমত একাডেমিক রেজাল্টের দিকে স্টুডেন্টসদের একটু ফোকাস থাকা উচিত। সেটার জন্য আসলে আমি বলবো একটু সুদূর প্রসারী প্ল্যানই থাকা উচিত। একজন স্টুডেন্ট যখন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে পড়ছে তার যেন প্রত্যেক বছর রেজাল্ট বা সিজিপিএ স্কোর এটা যাতে ওয়েল মেনটেইনড থাকে, এই ব্যাপারে তার একটু যত্নবান হতে হবে। কারণ আলটিমেটলি ফরেন ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স প্রাইমারিলি কিন্তু তার একাডেমিক স্কোরের উপরে। এরপর আসছে তার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বলতে মোস্টলি আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রি নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা বলবো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্ট তাদের অ্যাপিয়ার করতে হয় এবং অ্যাটেন্ড করতে হয়। সেই ক্ষেত্রে যেমন আইএলস বা টোফেল বা পিটি, ডুওলিঙ্গো, ওয়াইটিসি ইন ডিফারেন্ট কান্ট্রিজ, ফর ডিফারেন্ট কান্ট্রিজ ডিফারেন্ট টেস্ট স্কোর্স ক্রাইটেরিয়াস আর দেয়ার। মোস্টলি যেমন আইএলসটা খুব সবচেয়ে বেশি পপুলার। আইএলসের স্কোর, একটা ভালো স্কোর তুলতে হবে। এখন ভালো স্কোরটা কত, এটাও আবার ডিপেন্ড করে বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম এটার রিকোয়ারমেন্টস থাকে। অনেন একটা স্ট্যান্ডার্ড স্কোর আমি বলতে পারি যেমন আইএলসে 6.5 এবং নো ব্যান্ড লেস দেন 6, এটা একটা স্ট্যান্ডার্ড স্কোর যেটা নিয়ে মোটামুটি ওয়ার্ল্ডের যে কোনো দেশে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। হায়ার স্কোর থাকলে ডেফিনেটলি এটা ভ্যালু অ্যাড করে এবং কিছু হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ সৃষ্টি করে দেয়, যাদের আইএলস স্কোর 7 অর অ্যাবভ অর সিমিলার স্কোরগুলো এরকম ভালো একটা হয়ে জিনিস আমি থাকে। একটু বলি মাঝখানে, সেটা হলো ধরেন প্রিপারেশন, একজন স্টুডেন্টস মনে করেন একজন স্টুডেন্ট ও চাচ্ছে দেশের বাইরে যাবে, হ্যাঁ চাচ্ছে বলতে তার একটা প্রিপারেশন আবার প্রিপারেশনও আছে মনে হয়, যে প্রথমে মানসিকভাবে সে মনস্থির করলো যে আমি যাব, তারপরে তার একটা কিন্তু একটা জার্নি আছে, একটা এলিজিবিলিটি আপনি যেটা বলেন এই প্রিপারেশনটা, তার মানে তার কিন্তু অনেক আগের থেকে কিছু জিনিস, মানে তার যদি মনে হয় যে আমি দেশের বাইরে যাব কখনো, কিছু জিনিস তার মেনটেন করা উচিত, কিছু যোগ্যতা অর্জন করা উচিত। সুতরাং আপনার Exactly. কথা যেটা বুঝলাম, মানে পাশ করে আসলাম, আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেন, এটা যেমন কনসালটেন্সির প্রয়োজন আছে, তার আগে আরেকটা পরামর্শের দরকার আছে যে আমি এই যোগ্যতাটা কিভাবে অর্জন করব। আমরা যে কোনো স্টেজেই স্টুডেন্টস বা প্যারেন্টস যখনই আসে আমরা তাদের স্বাগত জানাই এবং আমাদের এখানে ফ্রি কনসালটেন্সির সুযোগও রয়েছে। আমরা বলতে পারেন তার ক্যারিয়ার কনসালটেন্সি বা হায়ার এডুকেশন কনসালটেন্সি অল ইনক্লুসিভ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। যেমন একাডেমিক, আমি একটা যেই কথাটা বললাম, একাডেমিক একটা ভালো রেজাল্ট যেমন প্রয়োজন আছে, তার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা তৈরি করার প্রয়োজন আছে। এই জন্য সে কিভাবে প্রিপারেশন নিতে পারে, কি ধরনের প্রস্তুতি তার নেওয়া উচিত, এই বিষয়গুলো আমরা ডেফিনেটলি গাইড করে থাকি বা আমাদের বিভিন্ন ভিডিও পোস্টেও হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন চলে আসে এই রিলেটেড। এছাড়া সরাসরি আলোচনার সুযোগ তো রয়েছেই। আমি আরেকটা জিনিস একটু বলি, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনার আসলে এই সেক্টর, মানে আপনি যে হায়ার এডুকেশন অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন, এর আগে আসলে আপনার এই ক্যারিয়ারে আসার আপনার ইচ্ছা হলো কেন, বা আপনি কিভাবে এখানে কাজ শুরু করলেন আসলে? ওয়েল, আমার আসলে ব্যক্তিগত ক্যারিয়ারের অধিকাংশ কেটেছে আমার ব্যাংকিং ক্যারিয়ারে। দেশে এবং দেশের বাইরেও আমি বিভিন্ন ব্যাংকে কাজ করেছি। এটার একটা আসলে ইম্প্যাক্ট আছে, সেটা আমি বলছি, মানে পজিটিভ। এবং সাবসিকুয়েন্টলি আমি যখন দেশে ব্যাক করি, আমার কিছু বন্ধুদের সাথেই আসলে এই বিজনেস বা এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে জয়েন করার একটা কাজ বা আগ্রহ দেখা দেয় আমার। এবং শুরু করার পর গ্র্যাজুয়ালি আমার কাছে এটা খুব ভালো লাগে এবং এই এডুকেশন সেক্টরটা ভালো লাগা থেকেই আমার সম্পূর্ণ ফুল টাইম এই বিজনেসে চলে আসা। আরেকটা যেটা আমি বলছিলাম যে ব্যাংকিং অভিজ্ঞতার প্রেক্ষিতে আসলে যে জিনিসটা হয়েছে, যেহেতু আমি ব্যাংকিং সেক্টরে ছিলাম, এই যে এডুকেশন লোন, এটার সাথে এটা জাস্ট আমি সম্পর্কিত করে বলছি আর কি। এই এডুকেশন লোনটা কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম শুরু করি এবং আমাদের 2024 সাল থেকে প্রথম স্টুডেন্টস এনরোলমেন্ট সাকসেসফুলি আমরা
সম্পূর্ণ টিউশন ফি লোন দিয়েও অনেক স্টুডেন্টসদের করতে পেরেছি। যদিও এই সার্ভিসটা মেইনলি ভিসা পরবর্তী অংশের টিউশন ফির জন্য প্রযোজ্য। তারপর কিছু ইউনিভার্সিটি ছিল যারা সম্পূর্ণ টিউশন ফি ভিসার পরে নেয়, সেক্ষেত্রে তারা সম্পূর্ণ টিউশন ফি ভিসার পরে এবং সম্পূর্ণই লোনের মাধ্যমে পেমেন্ট করতে পেরেছে, এবং আফটার স্কলারশিপ হোয়াট এভার দ্য রিমেনিং টিউশন ফিস। এবং তাদের যদি আমি টোটাল কস্ট ক্যালকুলেশন করি, বাংলাদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে খুবই স্বল্প খরচে তারা কানাডা বা ইউএসএ পড়তে যেতে পেরেছে, এবং এটা এখনও সম্ভব। আমি একটা জিনিস এখন একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে স্টুডেন্টসের যে অ্যাপ্লিকেশনটা, যে প্রসেসটা, এই প্রসেসটা সবাই আসলে বুঝতে পারে না। হ্যাঁ, কীভাবে কী করতে হয়, বিশেষ করে ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ এর আগে আমার শোয়ের এক্সপিরিয়েন্স থেকে বলি আর কি, ডকুমেন্টেশন নিয়ে অনেকে কথা বলেছে যে ডকুমেন্টেশনটা আসলে কিভাবে করতে হয়, কিভাবে অ্যাপ্লাই প্রসেসটা কি, এখানে মিস হয়ে গেলে হয়তো বা ভিসাটা অনেক কিছু ঠিক থাকার পরও জাস্ট একটা ইনফরমেশনের কারণে ভিসাটা বাতিল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ডকুমেন্টেশনের আসলে ইম্পর্টেন্টটা আসলে কি, আপনার দর্শক যদি বলতেন। ওয়েল, এখানে আমি এলিজিবিলিটি রিলেটেড বিষয়টা আরেকটু অংশ অ্যাড করে নেই আগে। যেমন আমি একাডেমিক রেজাল্টের কথা বলেছি, আমি আইএলটিএস স্কোর বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোরের কথা বলেছি। এরপরে আরেকটা জিনিস, যেমন জিআরই বা জিম্যাট বা আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে এসএটি, এই ধরনের টেস্টগুলো রয়েছে, এগুলো আসলে একাডেমিক টেস্ট, নট দ্য ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো এই জাতীয় স্কোরগুলো কিন্তু স্কলারশিপের জন্য যেমন সহযোগিতা করে, একটু হায়ার র্যাঙ্কড ইউনিভার্সিটি যদি কারো অ্যাম্বিশনে থাকে, সেগুলোর এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়ার জন্য হেল্পফুল হয়ে থাকে। এই প্রসঙ্গটা এখানে এই জন্য নিয়ে আসা যে এগুলো সবগুলোই কিন্তু নির্ধারণ করে একটা স্টুডেন্ট তার সাকসেসের পথে কতখানি সম্ভাবনা সৃষ্টি করবে, বা তার ভিসা সাকসেস রেটটা কতখানি হায়ার পার্সেন্টেজে চলে যাবে। এরপরে আরেকটা যেই জিনিসটা কাজ করে, এটা হচ্ছে স্টুডেন্টসের নিজস্ব বা পার্সোনাল যোগ্যতার বিষয়। এর পরের বিষয়টা হচ্ছে আপনার ভিসা অফিসারকে কনভিন্স করা। প্রাথমিক যে যোগ্যতাগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশন টিমকে কনভিন্স করার বিষয়। সেকেন্ডলি, অফার লেটার পাওয়ার পরে টিউশন ফি প্রয়োজন হোক বা না হোক, অ্যাডভান্স টিউশন ফি প্রয়োজন হলে দিতে হয়। সেগুলো কমপ্লিট করার পরেও যেটা খুব বেশি অপরিহার্য, সেটা হচ্ছে স্পন্সরশিপ ডকুমেন্টস বা ভিসার একটা মূল যোগ্যতা সেখানেই, যে স্পন্সর কে হতে যাচ্ছে এবং তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কি, সেগুলো প্রপারলি তুলে ধরা। সো এই ক্ষেত্রে ডকুমেন্টেশন বলতে মেইনলি তিনটা জিনিস প্রয়োজন হয়। আমি যদি মূলত কানাডা বা অস্ট্রেলিয়ার কথা বলি, এগুলো পুরোই ডকুমেন্ট বেসড। এখানে স্টুডেন্টসদের কোনো ইন্টারভিউ ফেস করতে হয় না ইউজুয়ালি। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে রেয়ারলি সামটাইম হতে পারে। তো ডকুমেন্ট বেসড যেহেতু, সেই ডকুমেন্ট প্রুফ খুব ইম্পর্ট্যান্ট। এখানে স্পন্সরের তিনটা জিনিস তুলে ধরতে হয়। নাম্বার ওয়ান, প্রপার্টিজ। এটা বাবা মা, কেউ যদি স্পাউস নিয়ে যায়, শ্বশুর শাশুড়ির প্রপার্টিও এখানে ইনক্লুড হতে পারে। এরপর তার ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা কী হওয়া উচিত? টিউশন ফি প্লাস লিভিং এক্সপেন্স প্লাস কিছু ট্রাভেল এক্সপেন্স অ্যাড করা বেটার। এটা একটা ফ্লেক্সিবিলিটি থেকে যায়। তো টিউশন ফি কত অ্যামাউন্ট, এটা ডিপেন্ড করতেছে আপনার কী ধরনের ইউনিভার্সিটি চুজ করছে সেটার উপরে, আফটার স্কলারশিপ কতখানি পেয়েবল সেটার উপরে। আর লিভিং এক্সপেন্স প্রতিটা কান্ট্রিরই নির্ধারিত আছে। এটা ইউএসএ হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, প্রতিটা কান্ট্রিরই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লিভিং এক্সপেন্স তারা এখন বাজেট করে দিয়েছে। পার্সোনাল সিঙ্গেল স্টুডেন্টের ক্ষেত্রে কত হবে, কেউ স্পাউস নিয়ে গেলে কি হবে, কেউ যদি চাইল্ড সহ যেতে চায় সেক্ষেত্রে কত হবে, ঠিক সেই অনুযায়ী একটা ব্যাংক সলভেন্সিরও প্রয়োজন আছে। তো এই ব্যাংকিং রিলেটেড কাজগুলোর জন্য আমরা অ্যাডভাইজরি প্রোভাইড করে থাকি, যে কিভাবে সে কম খরচে ব্যাংকিংগুলো করতে পারে। এছাড়া স্পন্সর ইনকাম ডকুমেন্টস, এটাও খুব ইম্পর্ট্যান্ট। কী কী ডকুমেন্টস তার থাকা উচিত? স্পন্সর ইনকামের মধ্যে কোর ইনকাম ডকুমেন্টস খুব ইম্পর্ট্যান্ট। কোর ইনকাম বলতে কি, ইদার স্যালারি
অর বিজনেস। এর বাইরে আরও অনেক ইনকাম হতে পারে, রেন্টাল ইনকাম আসতে পারে, এগ্রিকালচারাল ইনকাম আসতে পারে। ইনকাম ডকুমেন্টসগুলো সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা, এটা আসলে একটা স্কিলের বিষয়। আমি দেখতে পাই যে অনেক স্টুডেন্টসরা এই জায়গাটায় অনেক সময় মিস করে যায় বা ভুল করে ফেলে। করতেই পারে, কারণ স্টুডেন্টসদের সেই অভিজ্ঞতা না থাকাটা অস্বাভাবিক কিছু না। তো এইসব বিবেচনায় হয়তোবা তারা কোনো কনসালটেন্টের পরামর্শের জন্য যেতে পারে। সেক্ষেত্রে অ্যাগেইন ডিপেন্ড করে কোন কনসালটেন্সি প্রতিষ্ঠানে যাবে বা কোথায় সে একটু ইথিক্যাল সার্ভিস পাবে। এই গ্রাউন্ডগুলোতে আমরা চেষ্টা করি যথাসম্ভব স্টুডেন্টসদেরকে সর্বনিম্ন খরচে একটা অ্যাডভাইজরি প্রোভাইড করা, এবং যাতে সর্বনিম্ন খরচে তারা এই কাজগুলো বা এই ডকুমেন্টেশনগুলো করে নিতে পারে। আপনাদের যে ব্যাক হিস্ট্রি যেটা জানতে চাই, আপনারা ইতিমধ্যে কোন কোন দেশের কাজ করেছেন বা স্টুডেন্টদের কোন কোন দেশে যাওয়ার জন্য অ্যাডভাইস দিয়েছেন বা সাকসেস হয়েছেন কত, এবং কোন কোন দেশে আপনারা বর্তমানে কাজ করছেন আসলে স্টুডেন্ট অ্যাডভাইজিং হিসেবে? আমরা মূলত ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো নিয়েই কাজ করছি। দ্যাট ইজ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, আয়ারল্যান্ড, কানাডা এবং ইউএসএ। এছাড়াও এশিয়ান ডেস্টিনেশন হিসাবে চায়না এবং ইউই, এই দুটো কান্ট্রিতেও আমাদের স্টুডেন্টস রয়েছে। এবং চায়নার বিষয়টা আমি বলবো এরপরে। এটাও একটা বেশ প্রসপেক্টিভ এবং বেশ কম খরচে খুবই উন্নত মানের হায়ার এডুকেশন ডেস্টিনেশন, যেখানে আমাদের স্টুডেন্টসরা অনেকেই যাচ্ছে। তো ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো নিয়ে আমরা যেহেতু মূলত কাজ করছি, এর মধ্যে আমরা দেখতে পাই অস্ট্রেলিয়া একটা খুবই ভালো ডেস্টিনেশন, যদিও এখানে কস্টের বাজেটিংটা স্টুডেন্টসদের অনেকের একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, বাট ইটস এ ভেরি গুড ডেস্টিনেশন এবং ভিসার সাকসেস রেটটা সবচেয়ে বেশি। এরপরে আসি ইউকে, সেখানেও ভিসা সাকসেস রেট খুবই ভালো এবং কম্পারেটিভলি অলমোস্ট সিমিলার কস্টই আমি বলবো অস্ট্রেলিয়ার কাছাকাছি। এখানে একটা সুবিধা হচ্ছে স্পন্সর ইনকাম ডকুমেন্টস নিয়ে কোনো হ্যাসেল নেই এই মুহূর্তে ইউকের ক্ষেত্রে। আর কানাডার প্রেক্ষাপটটা হচ্ছে এখানে সব এলিজিবিলিটি শো করতে হবে অ্যালং উইথ স্পন্সরস ইনকাম, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টিজ, এভরিথিং, কারণ এই জিনিসগুলো আসলে কান্ট্রি টাইয়ের মধ্যেই পড়ে। অনেকে মনে করে যে শুধু ব্যাংক ব্যালেন্স থাকলেই মনে হয় যথেষ্ট, যে অনেক স্টুডেন্ট আমার কাছে আসছে অন্যান্য বিভিন্ন এজেন্সিতে তারা প্রসেস করে রিফিউজাল হয়ে গেছে আনফর্চুনেটলি, এরকম স্টুডেন্টস কিছু আমি ফেস করেছি। তো সেই অভিজ্ঞতা থেকে বলবো, তারা অনেকে আমাকে এসে বলে যে আমার তো ভাইয়া প্রায় মোর দ্যান 1 crore টাকা ব্যাংক ব্যালেন্স ছিল আমার বাবার, তারপরও ভিসা রিফিউজাল হয়ে গেল। তো আমি যখন তাদের ডকুমেন্টস স্ক্রুটিনি করতে যাই তখন দেখি ইনকাম ডকুমেন্টসটা প্রপারলি অর্গানাইজ ছিল না। ইনকাম ডকুমেন্টস খুবই উইক এবং সেটাই শো করে যে আসলে স্পন্সরের স্ট্রেংথ উইক, এবং ডেফিনেটলি ভিসা হওয়ার মতো ডকুমেন্টেশন সেটা ছিল না। তো এই জাতীয় ব্যাপারগুলো আসলে খুব ইম্পর্টেন্স রাখে। আমি একটা জিনিস একটু বলি, আপনারা তো কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, একটু আগে যেটা বললেন যে অনেক কনসালটেন্সি ফার্ম থেকে রিফিউজাল হয়ে তারপর আপনার কাছে এসেছে, মানে আস্থা এবং সংকট সব জায়গায় আছে। তো আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই আপনাকে সরাসরি, আপনি অ্যাডমিশন কানেক্টের সিইও, তো অ্যাডমিশন কানেক্টের উপর কেন আস্থা রাখবে আসলে, এটা আপনি কি বলবেন? ওয়েল, এটা আসলে না আসলে বোঝানো ডিফিকাল্ট। মানে সরাসরি স্টুডেন্ট যদি আমাদের সাথে কথা না বলে তাহলে তাকে এটা বোঝানো ডিফিকাল্ট যে কেন আমাদের উপর আস্থা রাখবে। একটা উদাহরণ দিই, যেমন আমরা বিভিন্ন ডেস্টিনেশনে যখন স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তার ইচ্ছা অনুযায়ী একটা কনসালটেন্সি বা তাকে পরামর্শ প্রোভাইড করি, সাথে সাথে আমরা কিন্তু তাকে একটা সম্ভাব্য কস্টের বাজেটও দিয়ে দিই, যে তার ইউনিভার্সিটির পিছনে কত খরচ হতে পারে, তার অন্যান্য সমস্ত ব্যাংকিং বা ডকুমেন্টেশনে কী ধরনের খরচ হতে পারে। এই বাজেটিংটা শুনলেও কিন্তু সে একটা আস্থা রাখতে পারবে যে কোন কোয়ালিটির ডকুমেন্টেশন হবে এবং এখানে খরচ কীরকম হবে। আর সো এইটা এই জন্য না আসলে বা না ডিসকাস করলে বলা ডিফিকাল্ট বা আস্থার জায়গাটা বললাম আর কি, হবে।
যে অনেক কনসালটেন্সি ফার্ম আছে, আমিও জানি, যারা হচ্ছে শুরুতে একটা বেশ বড় অ্যামাউন্টের কনসালটেন্সি ফি নিয়ে থাকে, মানে পরামর্শ করার জন্যই, হ্যাঁ, কথা বলার জন্য। তো আপনাদের এখানে যেটা হচ্ছে যে আপনারা কনসালটেন্সির জন্য কোনো ফি নেন না, বা আপনাদের সাথে যে কোনো বিষয় নিয়ে কথা বলা যায়, এবং একটা পর্যায় পর্যন্ত কোনো ফি আপনারা নেন না, মানে কনসালটেন্সি পরামর্শ দেওয়া প্রসেসিংয়ের আগ পর্যন্ত, মানে যখন এটা একেবারে Right. একটা প্রসেসের মধ্যে ঢুকে যায় তার আগ পর্যন্ত যে কেউ কথা বলতে পারে, যে কোনো পরামর্শ নিতে পারে, বিষয়টা তো তাই। এক্স্যাক্টলি। এবং শুধু তাই না, যেমন অস্ট্রেলিয়া এবং ইউকের ক্ষেত্রে আমাদের কোনো ফাইল ওপেনিং ফি নাই, এবং ভিসার পরেও কোনো সার্ভিস চার্জ নাই। এখানে টোটালি যা কিছু পেয়েবল সবই ইউনিভার্সিটিতে পেয়েবল, বা ভিসা অ্যাপ্লিকেশন ফি পেয়েবল, হেলথ ইন্স্যুরেন্স ফি পেয়েবল, এগুলোই। এখানে আমাদের অ্যাডমিশন কানেক্টে বা অ্যাজ এ কনসালটেন্ট আমাদের কোনো সার্ভিস চার্জ ভিসার আগে বা পরে নেই অস্ট্রেলিয়া এবং ইউকের ক্ষেত্রে। আমরা অন্যান্য কিছু ডেস্টিনেশনে আমাদের কিছু সার্ভিস চার্জ রয়েছে, সেগুলোও আমরা ক্লিয়ারলি কমিউনিকেট করে থাকি যে ফাইল ওপেনিং ফি থাকলেও কত, আর ভিসা পরবর্তী সার্ভিস চার্জ কত হবে। চায়নাতে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে আপনি কিছু বলতে চান? শিওর। চায়না আমার কাছে বেশ প্রসপেক্টিভ মনে হয়েছে। ইভেন চায়নার এডুকেশন কোয়ালিটিও আমি বলবো আন্তর্জাতিকভাবে খুবই অ্যাপ্রিসিয়েবল। এর একটা উদাহরণ হচ্ছে, আমি টপ 100 ইউনিভার্সিটি যদি দেখি ওয়ার্ল্ড কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, আউট অফ 100 ওখানেও কিন্তু 5টা চাইনিজ ইউনিভার্সিটিস আছে। এটাও কিন্তু কম ব্যাপার না। ইভেন ইন 1000 র্যাঙ্কিংয়ে আপনি কাপল অফ চাইনিজ ইউনিভার্সিটিস পাবেন, খুব ভালো ভালো ইউনিভার্সিটিস পাবেন। ইট শোজ যে চায়নার এডুকেশন স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস। এবং ইংলিশ টট প্রোগ্রামসই আছে যেখানে আমাদের দেশের স্টুডেন্টসরাও ভর্তি হতে পারে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপ টু 100% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তো এটা একটা বিশাল অপরচুনিটি। ইভেন আমাদের দেশের মধ্যমানের স্টুডেন্ট তারাও কিন্তু আপ টু 100% স্কলারশিপ পেতে পারে। এরপরে যদি আদার কস্ট আমি বিবেচনা করি, যে হোস্টেল এবং লিভিং এক্সপেন্স, সেটা আমি বলবো অনেকটা আমাদের বাংলাদেশের সমসাময়িক। মানে আপনি যদি ধরেন আমাদের দেশে কেউ ঢাকা ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ছে, তারও কিন্তু মানে লিভিং কস্ট, মানে একটা হোস্টেল ভাড়া, বর্তমান সময় কম না আসলে। হোস্টেল ভাড়া, খাওয়া দাওয়া, এই খরচগুলো মিলে 1000-20 কিন্তু খরচ হয়ে যায়। এবং সিমিলার কস্টে কিন্তু চায়নাতেও সম্ভব। আচ্ছা। তো সিমিলার কস্টে যদি লিভিং হয়ে যায় আর এডুকেশন টিউশন ফি যদি একদম ফ্রি হয়ে যায়, তাহলে ওয়াই নট। তো চায়না একটা খুবই ভালো ডেস্টিনেশন এই বিবেচনায়। এবং তার উপর যেহেতু ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন অপরচুনিটিস রয়েছে এবং ইংলিশ টট প্রোগ্রাম রয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমি বলবো চায়না হতে পারে একটা খুবই ভালো ডেস্টিনেশন, কারণ টেকনোলজির দিক থেকে খুবই আগানো একটা দেশ, এটা সবাই জানে। এবং তারা বিভিন্ন প্র্যাকটিক্যাল অপরচুনিটি যেটা দিতে পারবে, আমাদের দেশের অনেক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়তোবা সেটা দেওয়া তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। কারণ ওখানে যেই ইন্ডাস্ট্রিজ রয়েছে, সেই ইন্ডাস্ট্রিজ দেখানোর সুযোগ তো আমাদের দেশের সিমিলার মানের বা সমমানের ইন্ডাস্ট্রি পাওয়া মুশকিল হবে। সো সেসব বিবেচনা আমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট খুব ভালো হতে পারে। এছাড়াও স্টুডেন্টসরা কম্পিউটার সায়েন্স, বিজনেস বা হেলথ সেক্টরে পড়তে পারে। অনেকে এমবিবিএসও পড়তে যাচ্ছে কম্পারেটিভলি। অনেক কম খরচে এমবিবিএস পড়া সম্ভব। আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুই লেভেলেই পড়ালেখা করতে চায়নাতে আমাদের দেশের স্টুডেন্টসরা যেতে পারে। এছাড়া পোস্ট গ্রাজুয়েট লেভেলে আমি বলবো শুধু যে 100% স্কলারশিপ তাই না, এছাড়া হোস্টেলও ফ্রি পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে কম বেশি স্টাইপেন্ডও অ্যাভেলেবল। চাইনিজ ল্যাঙ্গুয়েজটা কি বাধ্যতামূলক, বা চাইনিজ ল্যাঙ্গুয়েজের স্কিলটা কীরকম দরকার? চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা আসলে মোটেই বাধ্যতামূলক নয়, তবে লাইফস্টাইলের প্রয়োজনে যদি কেউ শিখে নেয় এটা তার জন্য খুবই হেল্পফুল হবে। যেহেতু চায়না আসলে মানে ল্যাঙ্গুয়েজ দিক থেকে ওদের সিটিজেনরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া আদার ল্যাঙ্গুয়েজে খুব একটা মানে পারদর্শী না বা ইউজ টু না, সেজন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ কেউ যদি শিখে নেয় এটা হেল্পফুল হবে, বাট ইটস নট ম্যান্ডেটরি। একটা জিনিস আরেকটু বলতে চাই যে টিউশন ফি লোনের আসলে স্কোপটা কীরকম, কোন দেশে কীরকম বা কতটুকু, এটা আপনারা কী ধরনের হেল্পটা করে থাকেন, মানে এটা একটু খোলাখুলি যদি বলতেন। হ্যাঁ, ওয়েল, টিউশন ফির জন্য
কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, যেমন ইউএস বেসড এম্পাওয়ার ফাইন্যান্স আছে, এটার কথা অনেকেই জানে। ইউকে বেসড প্রোডিজি ফাইন্যান্স আছে, এবং আমরা এম্পাওয়ার ফাইন্যান্স এবং প্রোডিজি ফাইন্যান্স দোনোর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমেই কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে এই 4টা ইংলিশ স্পিকিং কান্ট্রিতেই বিভিন্ন স্টুডেন্টকে প্রোভাইড করতে সফল হয়েছি এখন পর্যন্ত। বিভিন্ন ডেস্টিনেশনে বিভিন্ন ইউনিভার্সিটিস কিন্তু তাদের লিস্টেড রয়েছে। তো নাম্বার 1, এই লিস্টেড ইউনিভার্সিটির লিস্টেড কোর্সগুলোই টিউশন ফি লোনের জন্য এলিজিবিলিটি রাখে। তো এটা একটা উল্লেখযোগ্য বিষয় আসলে, যে কেউ যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টে পড়লেই কিন্তু এটা অ্যাভেলেবল না, লিস্টেড ইউনিভার্সিটির লিস্টেড সাবজেক্টের জন্য অ্যাভেলেবল। তবে মোস্ট অফ দ্য সাবজেক্টস অ্যাভেলেবল হয়ে যায়। আর এটার আরেকটা অ্যাডভান্টেজ আছে, যে এই যে লিস্টেড ইউনিভার্সিটিগুলো, এগুলো কিন্তু সবই ওয়েল র্যাঙ্কড ইউনিভার্সিটি। কারণ ফাইন্যান্স কোম্পানিগুলো এমন ইউনিভার্সিটি চুজ করেছে যেখান থেকে পাশ করে একটা স্টুডেন্ট লোনটাকে পরিশোধ করতে পারবে। এক্স্যাক্টলি খুব ভালো এমপ্লয়েবিলিটি পাবে, খুব দ্রুত তার জব হয়ে যাবে আশা করা যায়। সেই প্রেক্ষিতেই কিন্তু আসলে এই লিস্টিং করা। রাইট। তো এছাড়াও তাদের আরও অনেক কিছু ক্রাইটেরিয়া। একটা ব্যাংক যেহেতু লোন দিচ্ছে, সে বুঝে শুনেই লোন দিচ্ছে যে সে লোনটা ব্যাক পাবে কিনা। এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে তাদের আরও কিছু ক্রাইটেরিয়াও আছে, প্লাস এটা একটা মেইন মোটো বা এই একটা ভালো অবজেক্টিভ নিয়ে তারা কাজ করছে। এখানে এটা টোটালি আনসিকিউরড লোন, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। এখানে স্টুডেন্টদের কোনো কোলাটেরাল রাখতে হচ্ছে না, কোনো গ্যারান্টর প্রয়োজন হচ্ছে না, কোনো কোসাইনার প্রয়োজন হচ্ছে না। টোটালি তারা তাদের এলিজিবিলিটির উপর বেসিস করেই এই স্টুডেন্ট লোনটা অ্যাভেল করতে পারে। এখন লোনটা কোন অংশের জন্য প্রযোজ্য বা কত অ্যামাউন্টের জন্য প্রযোজ্য? বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মেইনলি শুধু টিউশন ফি প্রযোজ্য। আসলে টিউশন ফির বাইরে লিভিং এক্সপেন্স দেওয়ার স্কোপ তাদের আছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য আমরা সত্যি কথা এখন পর্যন্ত পাইনি লিভিং এক্সপেন্স পার্টটা, বাট অনলি টিউশন ফি দে আর প্রোভাইডিং। এখানে আরেকটা বিষয়, টিউশন ফি শুধুমাত্র ভিসার পরবর্তী অংশের জন্য। এবং তবে কেউ যদি সেই পার্টিকুলার দেশে অলরেডি অবস্থান করে থাকে, যে সে ওখানে আছেই অলরেডি, হি অর শি ইজ অ্যান অনশোর স্টুডেন্ট, তাহলে কিন্তু এন্টায়ার টিউশন ফি ফাইন্যান্স করা সম্ভব। সো এখন টিউশন ফির কস্টটা কীরকম পড়ে এবং এটার পেমেন্ট নেচারটাও আমি একটু বলি। ইন্টারেস্ট রেট, অ্যাজ আই সেড, এটা যেহেতু একটু আনসিকিউরড লোন, এখানে ইন্টারেস্ট রেটটা কম্পারেটিভলি একটু হায়ার। অ্যারাউন্ড আমরা দেখতে পাই আজকাল প্রায় 16-17% পার অ্যানাম ইয়ারলি ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই হচ্ছে। 16-17%। আমাদের তো দেশের বিভিন্ন ব্যাংক 14-15-12 এটা দেবে। রাইট। এবং আনসিকিউরড লোন ইভেন আমাদের দেশের ব্যাংকগুলো কিন্তু অ্যারাউন্ড 20%-এর নিচেও দেয় না। তো সেই বিবেচনায় আমি বলবো যে এটা ফেয়ার এনাফ, মানে রিজনেবলি গুড। অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট দেশ থেকে তার টিউশন ফি নিতে হচ্ছে না, তার প্যারেন্টসের উপর চাপ পড়ছে না, এবং সে তার প্রফেশনাল লাইফে যে 10 থেকে 15 বছরের একটা লং ইনস্টলমেন্ট টার্মে সেইটা পেমেন্ট করার সুযোগ আচ্ছা, এই পাচ্ছে। ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি টিউশন ফি লোনটা যদি পান, সেটা কত বছরে পরিশোধ করতে পারবেন? সেটা 10 থেকে 15 বছর মধ্যে পরিশোধ করতে পারবেন। বিগ অপরচুনিটি। রাইট। তো 10 বছর ইনস্টলমেন্ট হয়, ইনস্টলমেন্ট সাইজটা বেশ ছোট ছোটই হয়, এটা বিয়ারেবল হয়। আরেকটা বড় সুযোগ হচ্ছে কেউ যদি যখন কেউ প্রফেশনাল লাইফে চলে যাচ্ছে, তখন 2-4 বছর পরে তারা মনে করতে পারে যে এই লোনটার সে এখন প্রি সেটেলমেন্টে যেতে পারে, তার যথেষ্ট সেভিংস আছে, কিংবা আরও লোয়ার কস্টে তার ফান্ড অ্যারেঞ্জ করার ক্যাপাসিটি আছে, তখন সে ওই লোনটা সম্পূর্ণ পরিশোধ করেও দিতে পারে। মানে একবারে পরিশোধ করে দেওয়া যায় সুযোগ আছে। এক্স্যাক্টলি। রিমেনিং আউটস্ট্যান্ডিং সে ক্লোজ করে দিল তাকে, যাতে তার এই হায়ার ইন্টারেস্ট রেটটা আর বেয়ার করতে হলো না। এবং এখানে আরেকটা প্রশ্ন আমরা স্টুডেন্টসদের থেকে পাই যে কেউ হয়তো বা কানাডায় যাচ্ছে পড়তে বা ইউকে পড়তে যাচ্ছে, হোয়াট ইফ হি লিভস দ্যাট কান্ট্রি, তারপরে কি হবে? তো এটা ইন্টারন্যাশনাল লোন, এবং এটা আপনি দুনিয়ার যেখানেই থাকেন সেখান থেকেই পেমেন্ট করা সম্ভব। কারণ ফাইন্যান্স কোম্পানি যেই আপনাকে ফাইন্যান্স করছে, সে আপনাকে তার একটা ব্যাঙ্ক ডিটেলস জানিয়ে দিবে। সেই ব্যাঙ্ক ডিটেলস অনুযায়ী, সেই ব্যাঙ্ক ডিটেলসে আপনার ইনস্টলমেন্ট সাইজ যেটাই নির্ধারণ করা থাকবে, আপনি মাসে মাসে এটা পেমেন্ট করে যেতে হবে। তো এটার ওয়ার্ল্ডের যে কোনো প্লেস থেকে এই পেমেন্টটা
রিপেমেন্টটা করে যাওয়া সম্ভব। আচ্ছা, আমি একটা জিনিস, এখন যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, তাদের জন্য আপনি এই মুহূর্তে কি অ্যাডভাইস দিবেন আমাদের শোতে? ওয়েল, আমি বলবো স্টুডেন্টদের প্রত্যেকেরই তার নিজের মানে নিজের কোয়ালিফিকেশনের উপর একটু যত্নবান হওয়া উচিত। যেমন আমি বলবো একটু এফোর্ট দেওয়া উচিত, যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে। এফোর্ট দেওয়া বলতে কীরকম, যেমন আমি একাডেমিক রেজাল্টের দিকে সচেতন থাকা উচিত প্রত্যেকের। এটা এটা যদিও একটা লং টার্ম ব্যাপার। একজন স্টুডেন্ট সে আন্ডার গ্রাজুয়েট পড়ছে, তার প্রতিটা ইয়ারে যাতে সিজিপিএ স্কোর ভালো থাকে, অ্যাট দ্য এন্ড সে যেন একটা ভালো স্কোর নিয়ে বের হয়, এটা বিভিন্ন ইউনিভার্সিটির এলিজিবিলিটিতে একটা ভালো ভূমিকা রাখে। এরপর আসি ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি, বা এটাও কিন্তু একটা ইমপ্রুভমেন্টের বিষয়। এটাও একটা স্টুডেন্ট যদি তার স্টুডেন্ট লাইফ থেকেই প্র্যাকটিসে রাখে, তার ইংলিশের চর্চাটা একটু বাড়িয়ে দেয়, ইংলিশ প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসে, তাতেও তার ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোরগুলো ভালো হতে পারে। এখানে পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, যে যেমন এমওআই সার্টিফিকেট বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইউনিভার্সিটিতে মোস্টলি আমাদের ইংলিশেই হয়ে থাকে। সেই এমওআই সার্টিফিকেট দিয়েও অনেকে অ্যাপ্লাই করতে চায় এবং এটা করা সম্ভব। বাট ইভেনচুয়ালি ইংলিশ ক্যাপাসিটি তো মাস্ট। কারণ হচ্ছে এখন যেমন অস্ট্রেলিয়া এবং কানাডায় এখন এমওআই সার্টিফিকেট দিয়ে সাকসেসফুল হওয়া যাচ্ছে না এই মুহূর্তে। ইউকে সম্ভব, কিন্তু ইউকে এমওআই সার্টিফিকেট দিয়ে হয়তো বা আপনি ইউনিভার্সিটির অফার লেটার পাচ্ছেন, কিন্তু এরপরে কাপল অফ ইন্টারভিউস ওর ফেস করতে হয়। ইউনিভার্সিটির সাথে কাজ ইন্টারভিউ ফেস করতে হয়। ভিসা অ্যাপ্লিকেশন করার পরে ইমিগ্রেশন অফিসারের সাথেও তার ইন্টারভিউ ফেস করতে হয়, ইউকে ভিআই ইন্টারভিউ যেটা আমরা বলে থাকি। সো এই ইন্টারভিউগুলো ফেস করার জন্যও কিন্তু একটা স্টুডেন্টের ক্যাপাসিটির প্রয়োজন আছে। তার স্পিকিং এবং লিসেনিং স্কিল ভালো না হলেও কিন্তু ভিসা রিফিউজাল হয়ে যেতে পারে। সো সেই জন্য এই বিষয়ে যত্নবান হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আমি বলবো যে এই জায়গাটা একটু যাতে স্টুডেন্টরা এফোর্ট দেয়। বাকি ফাইন্যান্সিয়াল বিষয়গুলো অ্যাগেইন এটা তো ভ্যারি করে, এবং মেধাবী স্টুডেন্টসদের এখনও সুযোগ রয়েছে যে খুবই কম খরচে পড়তে যাওয়া। আসলে এই পার্টটা আমি আমাদের মনে হয় বলা হয়নি। আমি যেমন কিছু জিনিস তুলে ধরি, যেমন খুবই ভালো স্কোর যাদের আছে, খুব ভালো স্কোর বলতে আমি কোনটা ধরবো, বলা যায় সিজিপিএ 3.3 অ্যাবভ আর 3.5 অ্যাবভ যাদের আছে, ভালো আউট অফ 4-এ। সো তারা কিন্তু বলা যায় যে ওয়ার্ল্ডের অলমোস্ট অল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার যোগ্যতা রাখে। সাথে তার প্রয়োজন হয় একটা ভালো ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর, সাথে ভ্যালু অ্যাড করতে পারে তার জিআরই বা জিম্যাট স্কোর। তো এই জিআরই বা জিম্যাট এগুলো যদিও ম্যান্ডেটরি না অধিকাংশ ক্ষেত্রেই। তো এই ভালো স্কোরার যারা আছে তারা খুব ভালো ইউনিভার্সিটিতে যেমন অ্যাপ্লাই করতে পারে, ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারে, এবং এটা কিন্তু তার ভিসার সাকসেস রেটটাও শুধু বাড়ায় না, তাকে অনেক কম খরচে পড়ার সুযোগও এনে দেয়। আমি একটা জিনিস বলি, হাসান মাহমুদ ভাইয়ের অনেক কথা শুনে যেটা আমি বুঝলাম, মানে তিনি এবং তার প্রতিষ্ঠান যে অ্যাপ্রোচে কথা বলেন, সেটা হয়তো আমি অন্য জায়গায় আপনার পান কিনে জানি না। মানে উনি যে অ্যাডভাইসটাই করেছেন যে আপনি এখানে আসলেই আমরা জাদুর মতো দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি বা উচ্চশিক্ষার জন্য হয়ে যাচ্ছে, বিষয়টা এটা নয়। আর লজিক্যালি আপনার কি দরকার, আসলে কি কি প্রসেস মেনটেন করে আসতে হবে, সেই অ্যাডভাইসগুলো কিন্তু উনি, মানে এটা কোনো ম্যাজিক না আসলে। এটা হচ্ছে অবশ্যই আপনার কিছু যোগ্যতা অর্জন করতে হবে, এবং বাকিটার যে প্রসেসটা, সেই প্রসেসের বিষয়ে ওনারা হেল্প করে থাকেন। সুতরাং এইটা ম্যাজিক্যালি কেউ চলে যাবে বা করে দিবে, মানে হয়তো বা অনেকে এরকম বলে থাকে, সে কোথাও গিয়ে যদি কেউ রিফিউজাল হয়ে থাকেন, সেটার দায় দায়িত্ব সবাইকে আমরা আবার যাতে না দিই। কারণ আমরা তার সাথে কথা বলে মনে হয় নাই যে উনি আহ্বান করছেন যে আপনারা আমার প্রতিষ্ঠানে আসেন বা এখানে আসলে ম্যাজিক্যালি একটা কিছু হয়ে যাবে, বিষয়টা এরকম না। সো এর লজিক্যালি আমরা তার প্রত্যেকটা ধাপ সম্পর্কে উনি আমাদের সাথে বিস্তারিত কথা বললেন। সো আস্থার জায়গা তো সেটাই। অনেককে আমরা জানি, অনেক স্টুডেন্ট সম্পর্কে আমরা তথ্য পাই বা আমাদের সাথে অনেকে আলোচনা করে থাকেন আশেপাশের, যে লো টিউশন ফি তে কোন দেশে যাওয়া যায়, বা অনেকে অনেক পরামর্শ করে থাকেন বা এটা খুঁজে থাকেন। আমি অনেকেই বলতে শুনি যে লো টিউশন ফিতে কোন দেশে যাওয়া যাবে। এই যে লো টিউশন ফির ব্যাপারটা, আসলে লো টিউশন ফি আর হায়ার টিউশন ফি,
এই দুইটার আসলে ভ্যালুয়েবল পার্থক্যটা কোন জায়গায়? লো টিউশন ফি হলে ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস কী হবে, বা হায়ার আরেকটু বেশি টিউশন ফি হলে ওইটার ফ্যাসিলিটি কী হবে? এই দুইটা সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলতেন আর কি। টিউশন ফি রেঞ্জটা আমি একটা এভারেজ রেঞ্জ বলি আগে, যেমন আমরা বিভিন্ন ইংলিশ স্পিকিং কান্ট্রিজগুলোতে দেখতে পাই টিউশন ফি অ্যারাউন্ড বাংলাদেশি টাকার ইকুইভ্যালেন্ট যদি বলি অ্যারাউন্ড 20 লাখ থেকে 25 লাখ টাকা, এই রেঞ্জের মধ্যে অধিকাংশ ইউনিভার্সিটি টিউশন ফিগুলো হয়ে থাকে। অ্যাগেন কোনো কোনো ইউনিভার্সিটি টিউশন ফি আরও অনেক বেশি হয়ে থাকে, কারো খুব রেয়ারলি কিছু ইউনিভার্সিটি আছে বা ইনস্টিটিউট আছে যেগুলো এর চেয়েও বেশ কিছু কম অ্যামাউন্টের মধ্যেও অ্যাভেলেবল আছে। এখন এগুলো অনেক কিছুর উপরই ভ্যারি করে, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের লেভেল বা তাদের র্যাঙ্কিং, তাদের স্ট্যান্ডার্ড, সব কিছুর আমি উপরে। একটা জিনিস একটু, আমি স্টুডেন্টদের মনে হয় এই বক্তব্যটা থাকবে যে আমি ইউকেতে যদি যেতে চাই, আমি কোনো, অনেকেই পড়াশোনা করতে আসলে যায় না, অনেকেই হচ্ছে যে ওখানে সেটেলমেন্ট হওয়ার জন্য যায়। সো এখানে লো টিউশন ফি ইউনিভার্সিটি সম্ভবত অনেকে এই কারণে খুঁজে থাকেন। তো সেই ক্ষেত্রে অপরচুনিটিটাও নিশ্চয়ই কম, মানে ওখানে সেটেলমেন্ট হওয়ার ক্ষেত্রে লো টিউশন ফিতে আমি একটা দেশে গেলাম, তারপরে আমি একটা কিছু করলাম, হয়তো মনে এরকম থাকতে পারে। সেক্ষেত্রে তাহলে সে কেন লো টিউশন ফির জায়গায় একটু বেশি টিউশন ফি দিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বে, যারা স্পেসিফিক এই ইন্টেনশনে যায় আর কি, মানে ওখানে সেটেল হবে তাদের জন্য? ওয়েল, সেটেল হওয়ার টেন্ডেন্সি নিয়েও যদি কেউ যায়, তারপরেও তার একটা ক্যারিয়ার প্ল্যান থাকে বা থাকতে পারে বা থাকা উচিত। সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি সিলেকশন একটা বড় ভূমিকা রাখে। আমরা যখন স্টুডেন্টদেরকে গাইড করি বা কনসালটেন্সি করি, তার এই উইশটা বুঝে নেই যে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির পাশাপাশি তার ক্যারিয়ারের জন্য কি ভালো হবে। সে লো কস্ট টিউশন ফিতে ডেফিনেটলি যেতে পারে। ইউকে অ্যারাউন্ড 12,000 পাউন্ড ইয়ারলি টিউশন ফি যেমন অ্যাভেলেবল আছে অনেক স্কুল, আবার একটু ওয়েল র্যাঙ্কডগুলো 18-20 হাজার, ইভেন মোর টিউশন ফির স্কুল অনেক রয়েছে। তো এখন সার্টিফিকেট ভ্যালু একটা, এটা একটা বড় ভূমিকা রাখে। যেমন একটা ভালো ইউনিভার্সিটির সার্টিফিকেশন তার ক্যারিয়ার বদলে দিতে পারে। সেজন্য একজন স্টুডেন্টকে খুব ভালো করে চিন্তা করতে হবে হোয়াট ইজ হিজ অর হার ক্যারিয়ার প্ল্যান বা অবজেক্টিভ। শুধু সেটেল করলেই তো হলো না, মানে একটা ভালো অপরচুনিটি নিয়ে তো সে সেটেল ডাউন করতে পারে। তো সেই বিবেচনায় তার উচিত একটা ভালো ইনস্টিটিউট চুজ করা, ভালো স্কুল চুজ করা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এটা আমি একটু একটু বলি যে তার মানেটা হচ্ছে আপনি যদি সেটেলমেন্টের জন্য কেউ যেখানে সেখানে যায়, তার পরবর্তীতে আপনার একটা লাইফ ওখানে আপনার কাটাতে হবে, লাইফটা স্পেন্ড করার জন্য নিশ্চয়ই আপনি ভালো কিছু করতে চাইবেন সেখানে। তো ভালো কিছু করতে চাইলে ক্যারিয়ারে নিশ্চয়ই ওখানে ওই লো টিউশন ফি ইউনিভার্সিটির যে সার্টিফিকেট ভ্যালু বা আরেকটু যারা ভালো ইউনিভার্সিটি টিউশন ফি সার্টিফিকেট ভ্যালু এক না, অর্থাৎ এই ভ্যালুটা আপনাকে ওখানে সেটেলমেন্টের জন্য অনেক হেল্প করবে, আপনার সার্টিফিকেটটা। এক্স্যাক্টলি। সো সেটা একটা বড় ভূমিকা রাখে, কারণ এমন অনেক স্কুল আছে, অনেক স্কুল বলতে যে কোনো, আমি সব ইউনিভার্সিটি ইনস্টিটিউট সবই ইনক্লুড করছি, যেখানে আপনার তাদের জব ফেয়ার হয়, তাদের সাথে বিভিন্ন কর্পোরেটের ভালো অ্যালায়েন্স আছে, কোলাবোরেশন আছে, এবং অনেক ইউনিভার্সিটি আছে যেখানে একটা স্টুডেন্ট পাশ করে যাওয়ার আগেই তার জব অফার চলে আসে। বিভিন্ন মানে অর্গানাইজেশন ইউনিভার্সিটিতে চলে আসে স্টুডেন্ট রিক্রুটমেন্ট করার জন্য বা তার হবু এমপ্লয়ি রিক্রুটমেন্ট করার জন্য। সো ইট ম্যাটার্স। তো এগেইন, তো এগুলো সব বিবেচনাই এখানে ডিফারেন্সটা ক্রিয়েট হয়। আর কম খরচে পড়তে চাইলে লো কস্ট ইনস্টিটিউটস তো রয়েছেই, সেটা তো যে কেউ যেতেই পারে। তো এখানে শুধু কস্ট বিবেচ্য বিষয় না, একটা লেভেল অফ ইনস্টিটিউশন বা র্যাঙ্ক অফ ইনস্টিটিউশন। আবার র্যাঙ্ক তার শুধু যে সে ইউনিভার্সিটি র্যাঙ্কিংই দেখবে শুধু তাই নয়, তার যে সাবজেক্টে পড়ার ইচ্ছা, সেই কোর্সের জন্য কোন ইউনিভার্সিটি র্যাঙ্কিং ভালো, এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। তো এগুলো অনেক কিছুই আছে যেগুলো কিনা একটা স্টুডেন্টসের কাছে রেডিলি অ্যাভেলেবল ইনফরমেশন হয়তো বা থাকে না, যেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি যাতে একটা স্টুডেন্ট সঠিক গাইডলাইন পেয়ে থাকে বা পায় তাদের সাকসেসের পথে। আর কস্ট আসলে আমি আরেকটা জিনিস বলতে চাই যে একটা কোয়ালিটিফুল স্টুডেন্টের জন্য আসলে অ্যাফোর্ডেবিলিটি খুব একটা বড় চ্যালেঞ্জ না।
যেমন আমি যেটা বললাম, স্কলারশিপ যাই পায়, এরপরে অনেক ইউনিভার্সিটি আছে যে ভ্যারি লো টিউশন ডিপোজিটে কিংবা একেবারেই জিরো টিউশন ডিপোজিটেও যেতে পারে, বাকি অংশ সে টিউশন ফি লোন থেকে পেমেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু টিউশন ফির খরচ যখন থাকে না, একটা স্টুডেন্টের আর খরচ কি থাকে, মানে তার ভিসা অ্যাপ্লিকেশন ফি, তার ট্রাভেল এক্সপেন্স, হেলথ ইন্স্যুরেন্স, কিছু লিভিং কস্ট সাথে নিয়ে যাবে। সো এগুলো খুবই কম খরচের মধ্যেই ম্যানেজেবল। তো ধন্যবাদ। আমার মনে হয় আজকের প্রোগ্রামে আমরা অনেক তথ্য জানতে পারলাম, যেটা হয়তো আমরা অনেকে জানতাম না। ডকুমেন্টেশন, বিদেশে উচ্চশিক্ষা পড়তে যাওয়ার সম্ভাবনা এবং প্রক্রিয়াটা আসলে কি হতে পারে, আসলে কি কি বিষয় মাথায় রাখতে হবে, এবং সেখানে গিয়ে ইউনিভার্সিটি চুজ করা এবং সেখানে সেটেলমেন্ট হওয়া কিংবা দেশে ফিরে আসা, যে কোনো বিষয়েই যে আমরা অনেক আলোচনা শুনলাম এবং এক্সপিরিয়েন্সড পার্সনের কাছ থেকে আমরা অনেক পরামর্শ শুনলাম। সো আমাদের শোতে আসার জন্য হাসান মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি ধন্যবাদ last জুলহাস যদি ভাই। কিছু বলেন। ধন্যবাদ জুলহাস ভাই, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই চমৎকার আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আর স্টুডেন্টদের বলবো তাদের উচ্চাকাঙ্ক্ষার পাশাপাশি যাতে তাদের এফোর্টটা থাকে, এটা আমি আবারও বলতে চাই। আর অন্যান্য যেগুলো তার প্রয়োজনীয়তা, সাপোর্ট প্রয়োজন, এগুলো আসলে যে কোনোভাবে তার হয়েই যায় বা ম্যানেজ হয়েই যায়, কিন্তু তার একাডেমিক বা ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি এগুলো তার পার্সোনালি ইমপ্রুভ করতেই হবে। তো আমি সব স্টুডেন্টসদের অনুরোধ করব, যারা বিদেশে উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা রাখেন, এটা কঠিন কিছু না, খুবই সহজ এবং অ্যাফোর্ডেবল। আমি বলবো এখানে আর্থিক ভাবেও এটা খুবই অ্যাফোর্ডেবল, এরকম অপরচুনিটি প্রচুর রয়েছে। শুধু আপনাদের প্রয়াস, এফোর্ট এটা থাকা জরুরি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অন্য কোনো এপিসোড 4-এ আপনাদের সাথে আবার অন্য কোনো গেস্টের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।